শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়ে আর সেখানে রীতিমতো তুলকালাম। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মার, বালি এবং পাথর সিন্ডিকেট। আর সেখানেই মার পাল্টা মার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই পঞ্চায়েত সদস্য সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বালি বোঝাই লরি আটকানো নিয়ে বিবাদ, সেখান থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীর দোকানে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়, এখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য রাজু মণ্ডল। অভিযোগ, তিনি বালি পাথরের কারবার করেন। শনিবার রাতে পোড়াঝাড় এলাকায় ঢোকে একটি বালি বোঝাই গাড়ি। বাধা দেন স্থানীয়রা। সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনও। অভিযোগ, তিনিও একটা সময় বালি পাথরের কারবার করতেন, কিন্তু রাজু মণ্ডলের দাপটে তা বন্ধ হয়ে যায়। সেই রাজুর গাড়ি আটকাতেই গোলমাল শুরু, মার পাল্টা মার। অভিযোগ, আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনের মুদির দোকানে। ওরা 12:30-1টা নাগাদ এরা আমার দোকানে শাটার ভেঙে আগুন জ্বালা দিল। কি করছি আমি? পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগণের, ও আগুন লাগায় কি করে? আমার ওয়াইফ প্রেগন্যান্ট, আমার ছেলের এক্সাম, বাবা অসুস্থ, আমি কিভাবে সংসার চালাবো? আমি পঞ্চায়েতের শাস্তি চাই, পঞ্চায়েতের অ্যারেস্ট চাই। দল একই করি, কিন্তু সুকান্ত কর বলে একজন আছে, এর মদত পুষ্টে এই গ্রুপটা তৈরি করছে। এই গ্রুপটা হওয়াতে আমরা সাধারণ মানুষ ঠিক মতো কিছু করতে পারতেছি না। যার বিরুদ্ধে অভিযোগ, সেই রাজু মণ্ডল উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। তার দাবি, তিনি সিন্ডিকেট চালান না, হামলার সঙ্গেও কোনো যোগ নেই। আমি একজন পঞ্চায়েত মেম্বার, আমি কি করে সিন্ডিকেটের কাজ করতে পারি? মারলে যারা তারা সম্পূর্ণ সব বিক্রি করে। কি হয়েছিল? একজন এক গাড়ি বালু ফেলতে গেছে, তো সেখানে ওকে বাধা দিছে। আমাকে ডাকলো, আমি গেলাম ওখানে, বললাম ভাই গালাগালি কেন করছে? ব্যাস এতে কথা বলতে বলতে একেবারে সবাই মেলা লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে কোবাইছে। সঞ্জয়কে কোনো মতো প্রাণে ওখান থেকে বেঁচে আসি। দোকানটা কারা পুড়ালো? আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি, এখন ওটা তো আমি বলতে পারবো না। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। খবর পেয়ে আমি জেলা প্রশাসন এবং সিপি সাহেব অন্যান্য পুলিশদের বলি। পুলিশের সাথে কথা হয়েছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, জেলা সভানেত্রীর সাথেও কথা হয়েছে। আমি পুলিশকে বলেছি পুলিশের মতো কাজ করবে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে সিন্ডিকেট সংঘর্ষ, আর সেখানে যার দিকে অভিযোগ যার দিকে রাজু মণ্ডল পঞ্চায়েত সদস্য। আর সেই রাজু মণ্ডল 3 বছর আগে পঞ্চায়েত সদস্য হন। তারপরেই আমূল পরিবর্তন, থাকতেন একচালার ঘরে, আর এখন 4 তলার পেল্লাই বাড়ি। দেখুন, টিনের চাল, ইটের দেওয়াল, ছোট্ট একটা বাড়ি। এই বাড়ির মালিক রাজু মণ্ডল। পঞ্চায়েত সদস্য হওয়ার পর এখন তার বিশাল বাড়ি। পঞ্চায়েত সদস্যর 4 তলা পেল্লায় বাড়ি। আগে একচালা, আর পঞ্চায়েত সদস্য হওয়ার পরে 4 তলা। মাত্র 3 বছরে এমন আলিশান বাড়ি হলো কিভাবে? স্থানীয়দের অভিযোগ, জলপাইগুড়ির পোড়াঝাড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য হওয়ার পর থেকে ভোল বদলে যায় রাজুর। শুরু করেন বালি পাথরের কারবার, জমির কারবার। অবৈধভাবে জমি বিক্রি করে, আর এই বালু পাথরের বিজনেস ওরা অবৈধভাবে করে। ঘাটে কোনো রয়্যালিটি নেই। ওদের একটা গ্যাং, মহিলাদের আর ছেলেদের নিয়ে ওরা এই কাজগুলো চালায়। শনিবার রাতে এই রাজুর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। পোড়াঝাড় এলাকায় ঢোকে বালি বোঝাই গাড়ি, সেই গাড়ি আটকান স্থানীয়রা। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতাও। এই সময় রাজুর দলবল হামলা চালায় বলে অভিযোগ। একসময় এই রাজু দিনমজুরি করে সংসার চালাতেন। 2012 সালে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা, এরপর পদও পান রাজু। 2023 সালে পঞ্চায়েত সদস্য হন। অভিযোগ, এরপর থেকেই রাজু মণ্ডল একেবারে বদলে যান। শুরু করেন বালি পাথর এবং জমির কারবার। গত বুধবার শিলিগুড়ির কাওয়াখালীতে মহানন্দার চর দখলমুক্ত করে সেচ দফতর। এই জমি রাজুর দলবলই দখল করেছিল বলে অভিযোগ। ও আগে থেকে গুন্ডামি করতো, তারপর আবার পঞ্চায়েত হওয়ার পরে তখন আবার গুন্ডামি বেড়ে গিয়েছে, আর সবাইকে মারধর করে, এরকম করে গুন্ডামি করে বেড়ায়। না
না স্যার, ও ওগুলাতে জড়িত নাই। কারণ আমি ওর ছোট কাকিমা, আমাদের একই ফ্যামিলি। আমি কি সেটা জানতাম না ও যদি জমির দালালি করে থাকতো? এটা ওরা ভুল অভিযোগ করতেছে। কারণ সামনে আমি যতটুকু বুঝতেছি সামনে ইলেকশন আছে, মানে যে কোনো ভাবে পঞ্চায়েতকে ফাঁসানোর চেষ্টা করতেছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। জঙ্গিপুরের এসডিওর ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। 27শে জানুয়ারি সশরীরে এসডিওকে হাজিরার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজা বাসু চৌধুরী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের থেকে বিস্তারিত জানবো ঠিক কি নির্দেশ হাইকোর্টের। দেখো, একটা ইউনিক কেস বলা যেতে পারে জঙ্গিপুর পুরসভার এই ঘটনা। জঙ্গিপুর পুরসভায় কাউন্সিলরদের বিভিন্ন অভাব অভিযোগ ছিল, সেই সংক্রান্ত বিষয়ে একটা পদক্ষেপ হয়েছিল, যে পদক্ষেপে ওই পুরসভার বোর্ডের যারা কাউন্সিলর ছিলেন তাদের ক্ষমতা খর্ব করে প্রশাসক নিয়োগ হয়, এসডিও দায়িত্ব পান। এই পুরো প্রশাসক চালাচ্ছিলেন, কিন্তু ডিসেম্বর মাসের এই 2025 ঘটনার পর একাধিক ব্যক্তি কলকাতা হাইকোর্টে আসে এবং তারা মামলা করে কলকাতা হাইকোর্টে। 21শে জানুয়ারি বিচারপতি রাজা বাসু চৌধুরী সপক্ষের বক্তব্য শোনার পর তিনি জানান, যেভাবে জঙ্গিপুর পুরসভার কাউন্সিলররা বোর্ড ফাংশনিং করছে তাতে কোনো ত্রুটি নেই, কাজেই কাউন্সিলরদের ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে কলকাতা হাইকোর্ট, এবং প্রশাসক হিসেবে যে কাজ বা দায়িত্ব সামলাচ্ছিলেন এসডিও, তাকে সেই কাজ আর করা প্রয়োজন নেই, কারণ কাউন্সিলররা যদি এই বোর্ড সামলায়। এই অবস্থায় নতুন একটা ইউটার্ন দেখা যায়, কিন্তু এই নির্দেশ যখন কমিউনিকেট করা হয় প্রশাসক জঙ্গিপুর পুরসভার এসডিও জঙ্গিপুরকে, তিনি সেই নির্দেশকে কার্যত থোড়াই কেয়ার করে এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশ, তার উপরে ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ না থাকা সত্ত্বেও তিনি এখনও পর্যন্ত প্রশাসক হিসেবেই পুরো বোর্ডকে চালিয়ে নিয়ে যাচ্ছেন জঙ্গিপুর পুরসভা, যেটা একেবারে কলকাতা হাইকোর্টের আইনকে বা তার নির্দেশকে অবজ্ঞা করে, অবমাননা করে। পুরো ঘটনাটাই বিচারপতি রাজা বাসু চৌধুরী শুক্রবার দিন তিনি রুষ্ট হন, তার রোশানলে পড়ে এসডিওর এমন ভূমিকা, এবং কার্যত তিনি কোনো রকম সময় নষ্ট না করে সরাসরি এসডিও প্রশাসন হিসেবে যিনি কাজ সামলাচ্ছেন হাইকোর্টের নির্দেশ অবজ্ঞা করে তাকে তার বিরুদ্ধে কন্টেম্প রুল ইস্যু করেছেন। 27শে ফেব্রুয়ারি তাকে সশরীরে এজলাসে হাজির হয়ে আদালতকে ব্যাখ্যা করতে হবে যে আদালতের নির্দেশকে অমান্য করে কিভাবে একজন প্রশাসনিক কর্তা হিসেবে বা একজন আমলা এসডিও যিনি প্রশাসক হিসেবে এই কাজ করে যাচ্ছেন, এবং 27শে ফেব্রুয়ারি এই মামলা পরবর্তী শুনানি। তবে এই ঘটনা এর আগেও একাধিক জায়গায় কিন্তু আমরা জানি কাউন্সিলর বা বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ হয়েছে, কিন্তু প্রশাসক হাইকোর্টের নির্দেশ ভেঙে কাজ করছেন, এই ঘটনা সম্ভবত ইউনিক হলো, যা কলকাতা হাইকোর্টে সাম্প্রতিক সময় নজিরবিহীন। বেশ, 21শে জানুয়ারি 2026 জাস্টিস রাজা বাসু চৌধুরী যে অর্ডার দিয়েছিলেন যে প্রশাসক যে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা ভুল, এবং যে বোর্ড অফ কাউন্সিলর তাদেরকেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু এই অর্ডারের পরেও প্রশাসক যিনি এসডিও উনি ক্ষমতা হস্তান্তর করেন কোর্টের অর্ডারকে অমান্য করে। সেই নিরিখে আমরা একটি কন্টেম্পট ফাইল করি। বিচারপতি সেই এসডিওর বিরুদ্ধে কন্টেম্পট রুল জারি করেছে এবং ওনাকে আগামী 27শে ফেব্রুয়ারি পার্সোনালি কোর্টে হাজির থাকতে হবে, কোর্টকে স্যাটিসফাই করতে হবে যে কেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না বা ওনাকে কেন জেলে পাঠানো হবে না ইচ্ছাকৃত হাইকোর্টের অর্ডারকে অমান্য করার জন্য। পরীক্ষার মৌসুম, মাধ্যমিক শেষ হয়েছে, চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার। এরকমই সময়ে অভিযোগ কুলতলির প্রায় 10টি গ্রামে যখন তখন কারেন্ট চলে যায় এবং যখন কারেন্ট থাকে তখনও লো ভোল্টেজ। দেখুন, কারেন্ট আছে কিন্তু লো ভোল্টেজ, তাই বাল্ব জ্বলে টিম টিম করে। বাল্ব প্রায় জ্বলেই না, পড়াশোনা করতে ভরসা, তাই লম্ফের আলো। অভিযোগ বেশিরভাগ সময় কারেন্টই থাকে না, যখন থাকে তখন এতই লো ভোল্টেজ যে ঠিকমতো বাল্বও জ্বলে না। সন্ধে হলে তাই লম্ফের আলোয় পড়াশোনা। এই দুর্ভোগের ছবি দক্ষিণ 24 পরগনার কুলতলির প্রায় 10টি গ্রামে। পরীক্ষার মরশুম চলছে, তার মধ্যে কারেন্ট নিয়ে এই ভোগান্তি। এখানে কারেন্ট থাকে না এবং কারেন্ট থাকলেও ভোল্টেজ থাকে না, তার জন্য ল্যাম্প জ্বালিয়ে পড়তে হয়। অনেকটাই অসুবিধা হচ্ছে, যেহেতু কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ নেই আমাদের এখানে। মাধ্যমিকের আগে থেকে এরকম হচ্ছে। অভিযোগ কুলতলির বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 3 মাস ধরে এই হাল। কারেন্টের প্রচুর সমস্যা, সারাদিন তো এমনি লোডশেডিং,
তারপরে আবার লো ভোল্টেজ, এখন পরীক্ষার সময় ছেলে মেয়েরা পড়তে পারছে না, ল্যাম্প জ্বালিয়ে পড়তে হচ্ছে। এরকম 2 মাস 2.5 মাস হয়ে গেছে। ইলেকট্রিক অফিসকে জানাননি? জানিয়েছি বহুবার, উত্তর হ্যাঁ আমরা করে দেবো, কিন্তু তারা কেউ আসে না এখানে। কুলতলির জামতলায় রয়েছে ইলেকট্রিক সাবস্টেশন। এখান থেকে প্রায় 23 কিলোমিটার দূরে বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত। কুলতলি পঞ্চায়েত সমিতির দাবি, এর মাঝে আর কোনো সাবস্টেশন না থাকায় নাকি বিদ্যুৎ নিয়ে এরকম ভোগান্তি। ব্যাপারটা আমাদের জানা, মহিপিট কোস্টালে ওখানে কারেন্টের খুব প্রবলেম, সেটাও জানি। মাধ্যমিকের পড়াশোনার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে, তাও জানি। প্রচুরভাবে চেষ্টা করছি যাতে বিদ্যুতের ঘাটতিটা পূরণ করা যায়। যতক্ষণ পর্যন্ত না সাবস্টেশনটা কমপ্লিট না হবে, অবশ্য জায়গা এখন হ্যান্ডওভার হয়নি, জায়গাটা হ্যান্ডওভার হয়ে গেলে খুব শীঘ্রই দ্রুত কাজের গতিটা বাড়বে এবং সমস্যাটা সমাধান হবে। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।